আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বানান আন্দোলনের আজকের ভিডিওতে আমরা ৪৫তম বিসিএস এর যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রটি বিশ্লেষণ করব এবং সমাধান করব। চলুন কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যে বাংলা প্রশ্নটি আমরা সমাধান করব তার প্রথম প্রশ্নটি আজকে আমরা যেটা পাচ্ছি, ধ্বনি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক বা ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক। তো এখানে 4টি অপশন দিয়েছে, আমরা একটু দেখি। ধ্বনি দৃশ্যমান। আচ্ছা, আগে আমরা একটু জেনে নিই ধ্বনি কি জিনিস। ধ্বনি বলতে বোঝায় আওয়াজ, মানুষের কণ্ঠ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। সেই আওয়াজের কোনো অর্থ থাকারও কিন্তু প্রয়োজন নাই, মানুষের কণ্ঠ নিঃসৃত যে কোনো আওয়াজই ধ্বনি। একটা শিশু যখন জন্মগ্রহণ করার পরে যে কান্নাকাটি করে, সেই কান্নাকাটির আওয়াজও কিন্তু ধ্বনি। তার মানে ধ্বনি হচ্ছে আওয়াজ। আর আমরা সবাই জানি আওয়াজ কি দেখা যায়? আওয়াজ শুধু শোনা যায়, দেখা যায় না। তার মানে অবশ্যই ধ্বনি দৃশ্যমান জিনিস নয়, দেখা যায় না। সুতরাং ধ্বনি সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়? অবশ্যই ধ্বনি দৃশ্যমান এই বাক্যটি সঠিক নয়, এটি হবে উত্তর। প্রথমে উত্তর পেয়ে যাচ্ছি। বাকি অপশনগুলো দেখি। মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি? এক্স্যাক্টলি, ভাষার মূল উপাদানই তো ধ্বনি। ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়, যেটা বললাম, মানুষের কণ্ঠনিঃসৃত আওয়াজ হচ্ছে ধ্বনি, অর্থাৎ ধ্বনি উচ্চারণ করা যায় এবং শোনা যায়। অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি। একদম তাই, কারণ এই যে বললাম ভাষার মূলে তো ধ্বনিই থাকে, তাই না? ওকে, 2 নম্বর প্রশ্ন দেখি। 2 নম্বর প্রশ্ন বলছি স্বরান্ত অক্ষর কি বলে? স্বরান্ত অক্ষর, এই স্বরান্ত অক্ষর জিনিসটা কি? আমি সবসময় বলি, ব্যাকরণের কোনো একটা জিনিস যদি আপনি বুঝতে না পারেন, তাহলে শুধু ওই শব্দটাকে বিশ্লেষণ করলে আপনি তার পরিচয় পেয়ে যাবেন। দেখেন, স্বরান্ত শব্দটাকে ভাঙলে আমরা কি পাই? স্বরান্তকে ভাঙলে হয় স্বরযুক্ত অন্ত। অন্ত মানে কি? অন্ত মানে শেষ। অর্থাৎ যেই অক্ষরের শেষে একটা স্বর বা স্বরধ্বনি থাকবে, যে অক্ষরের শেষে একটা স্বরধ্বনি থাকবে, সেটা হচ্ছে স্বরান্ত অক্ষর। দেখেন, আমরা যদি একটা অক্ষর লিখি বা একটা শব্দ লিখি, মা, মা, এটা তো একটা অক্ষর। দেখেন তো, মা, মা, এর শেষে একটা আ আসছে না? এই দেখেন, একটা আ, একটা স্বরধ্বনি এসেছে। তো আমরা বলেছি যে অক্ষরের শেষে একটা স্বরধ্বনি আসবে সেটাই স্বরান্ত অক্ষর। তার মানে এইটা হচ্ছে একটা স্বরান্ত অক্ষর, যেহেতু এর শেষে একটা স্বরধ্বনি আসছে। তো এই স্বরান্ত অক্ষরের আরেক নাম হচ্ছে মুক্তাক্ষর। স্বরান্ত অক্ষরের আরেক নাম কি? মুক্তাক্ষর। তো তার মানে এখানে উত্তর দেখি স্বরান্ত অক্ষরকে কি বলে। এই দেখেন, মুক্তাক্ষর আছে। ঠিক একইভাবে আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে অক্ষরের শেষে ব্যঞ্জন ধ্বনি পাওয়া যায় সেটাকে বলা হয় বদ্ধাক্ষর বা ব্যঞ্জনান্ত অক্ষর। ঠিক আছে, বদ্ধাক্ষর আর ব্যঞ্জনান্ত অক্ষর একই জিনিস, স্বরান্ত অক্ষর আর মুক্তাক্ষর একই জিনিস। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি, গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? আমরা জানি গীতগোবিন্দ জয়দেবের একটি বিখ্যাত সাহিত্যকর্ম। তো এই গীতগোবিন্দ কাব্যের রচয়িতা যিনি জয়দেব, যার নাম, তিনি আসলে ছিলেন লক্ষণ সেনের সভাকবি। লক্ষণ সেনের সভাকবি, এটা মুখস্থের জিনিস, এটা নিয়ে আর কোনো কথা বাড়াচ্ছে না। 4 নম্বর প্রশ্ন বলছে, নিচের কোনটি যৌগিক শব্দ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। কোনটি যৌগিক শব্দ? আচ্ছা, যৌগিক শব্দ জিনিসটা কি সেটা আগে বলি। যৌগিক মানে হচ্ছে যে সকল শব্দকে ভাঙলে যে অর্থ পাওয়া যায়, শব্দটা ওই অর্থেই ব্যবহৃত হয়, এই রকম শব্দগুলোকে বলা হয় যৌগিক শব্দ। অর্থাৎ যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যা, ব্যবহারিক অর্থ তা, অর্থাৎ ভাঙলে যে অর্থ পাই ওই অর্থেই ব্যবহার করি, এই রকম শব্দগুলোকে বলা হয় যৌগিক শব্দ। তো আমরা একটু দেখি। এখানে প্রথম অপশনটা হচ্ছে প্রবীণ। দেখেন, প্র মানে হচ্ছে প্রকৃষ্ট বা উত্তম, বীণ মানে হচ্ছে বাঁশি। তো প্রবীণ শব্দকে ভাঙলে এর অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে যিনি বাঁশি বাজাতে পারেন। কিন্তু প্রবীণ শব্দটা আমরা কি অর্থে ব্যবহার করি? প্রবীণ শব্দটা বলতে আমরা বুঝি বৃদ্ধ, তাই না? প্রবীণ বলতে বৃদ্ধ বা বয়স্ককে বুঝি। তাহলে এটাকে ভাঙলে পাচ্ছি যিনি ভালো বাঁশি বাজাতে পারেন, কিন্তু এই শব্দটা আমরা ব্যবহার করছি বৃদ্ধ বোঝাতে বা বয়স্ক বোঝাতে। তারপরে দুইটা অর্থ সম্পূর্ণ ভিন্ন। আমরা জানি দুইটা অর্থ সম্পূর্ণ ভিন্ন হলে সেটা রূঢ় বা রূঢ়ি শব্দ হয়। তো এটা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ, তার মানে এটা অবশ্যই যৌগিক শব্দ নয়। এরপর আছে জ্যাঠামি, জ্যাঠা। দেখেন, জ্যাঠা বলতে আমরা সাধারণত চাচা বুঝি, তাই না? তো জ্যাঠামি এই শব্দটাকে ভাঙলে হয় জ্যাঠা যুক্ত আমি, এর অর্থ দাঁড়ায় চাচার মতো আচরণ। কিন্তু জ্যাঠামি বললে কি আমরা চাচার মতো আচরণ বুঝি? জ্যাঠামি বললে আমরা পাকামো বুঝি, তাই না? ও খুব জ্যাঠামি করছে মানে খুব পাকামো করছে। তার মানে এর ভাঙলে যে অর্থ পাচ্ছি সে অর্থে কিন্তু আমরা ব্যবহার করছি না, দুইটা অর্থ ভিন্ন। সেই কারণে এটাও একটা রূঢ় শব্দ, সুতরাং এটাও যৌগিক শব্দ না। সরোজ, খেয়াল করে দেখেন, সরোজ মানে কি? সরোজ মানে হচ্ছে, দেখেন, এই যে সর মানে হচ্ছে সরোবর, সরোবর মানে বড় কোনো জলাশয় বোঝায়। আর জ মানে হচ্ছে জন্ম, অর্থাৎ বড় জলাশয় যার জন্ম। এরকম কি হতে পারে? পদ্ম ফুল হতে পারে, শাপলা হতে পারে, শালুক হতে পারে, অনেক কিছুই জন্মায়। কিন্তু সরোজ শব্দটা আমরা ব্যবহার করি হচ্ছে কেবল
পদ্ম ফুল বোঝাতে ব্যবহার করি। এর অর্থ হচ্ছে পদ্ম ফুল। তার মানে এটাকে ভাঙলে আবার অনেকগুলো অর্থ পাচ্ছি, যেমন শাপলা হতে পারে, শালুক হতে পারে, পদ্ম হতে পারে, তার অনেক কিছু হতে পারে। কিন্তু এই শব্দটা আমরা কোন অর্থে ব্যবহার করছি? পদ্ম অর্থ, অর্থাৎ অনেকগুলো অর্থের মধ্যে থেকে একটা অর্থ গ্রহণ করছি। এরকম যেগুলো আছে সেইগুলোকে বলা হয় যোগরূঢ় শব্দ। অর্থাৎ যে সকল শব্দ ভাঙলে অনেকগুলো অর্থ পাওয়া যায়, তো তার মধ্যে থেকে একটা অর্থকে আমরা গ্রহণ করি, এগুলোকে বলে যোগরূঢ় শব্দ। তো সরজ হচ্ছে একটা যোগরূঢ় শব্দ। তার মানে এখানে একটাই বাদ থাকছে, সেটা হচ্ছে মিতালি। আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে মিতালি। এইটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ যদি বলে যৌগিক শব্দ কোনটি, এখানে উত্তর হবে মিতালি। এবার আসি 5 নম্বর প্রশ্নটাতে। 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? এটা একটা মুখস্থের জিনিস। যশোরাজ খান সুলতান হুসেন শাহের আমলে তিনি কবি ছিলেন। তো তিনি ব্রজবুলি ভাষায় রাধা কৃষ্ণ বিষয়ক পদাবলী রচনা করেছিলেন। ঠিক আছে, বৈষ্ণব পদ তিনি রচনা করেছিলেন ব্রজবুলি ভাষায়। আমাদের পরের প্রশ্নটি পারিভাষিক শব্দ থেকে। র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? এটাও মুখস্থের জিনিস। র্যাঙ্ক বলতে আমরা বুঝি পদমর্যাদা। এর সঠিক উত্তর হবে পদমর্যাদা। 7 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? সরল শব্দের বিপরীতার্থক নয়। তা আমরা আগে বুঝি সরল শব্দের বিপরীতার্থক কি হবে। সরল মানে তো সহজ বা সোজা, তার মানে সরলের বিপরীত হবে যেটা বাঁকা বা জটিল, তাই তো? তো খেয়াল করে দেখেন, 1 নম্বর অপশনে আছে, ক নম্বর অপশনে আছে। তো খেয়াল করে দেখেন, ক নম্বর অপশনে আছে কুটিল। কুটিল মানে হচ্ছে বক্র বা বাঁকা, তার মানে এটা অবশ্যই সরলের বিপরীত। এরপর আছে জটিল। সরল মানে তো সহজ, তো তার বিপরীত অবশ্যই জটিল, তার মানে এটাও সরলের বিপরীত শব্দ হচ্ছে। বক্র মানে বাঁকা, তো তার মানে সরলের বিপরীত শব্দ তো বাঁকাই। তার মানে এই তিনটাই কিন্তু সরল শব্দের বিপরীত শব্দ। আমাদের প্রশ্ন ছিল বিপরীত শব্দ নয় কোনটি? এখানে উত্তর হবে গরল, কারণ গরল শব্দের অর্থ হচ্ছে বিষ। তো সরলের বিপরীত আর বিষ হতে পারে না, তো সেই কারণে এখানে এটি হবে উত্তর। 8 নম্বর প্রশ্ন বলছি, কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? এই জিনিসটা আমাদের উপপদ তৎপুরুষের সংজ্ঞায় রয়েছে। উপপদ তৎপুরুষের সংজ্ঞায় বলা হচ্ছে যে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় সেটাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। তো কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? এটার উত্তর হবে হচ্ছে উপপদ। ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিতে চাই। মনে করেন আমরা একটা কথা লিখলাম, পঙ্কে জন্মে যা, তাকে আমরা কি বলি? পঙ্কজ, তাই না? পঙ্কে জন্মে যা। এই বাক্যে এখানে ক্রিয়া কোনটা বলেন তো? এখানে ক্রিয়া হচ্ছে জন্মে, তাই না? তো যদি কোনো ক্রিয়ার সাথে প্রত্যয় যুক্ত থাকে তাহলে সেটাকে বলে কৃদন্ত পদ। প্রত্যয় যুক্ত ক্রিয়াপদকে কৃদন্ত পদ বলে। দেখেন এই যে এখানে এই ক্রিয়াকে ভাঙলে কি পাই আমরা? জন্ম যুক্ত এ, তাই না? এই যে একটা এ প্রত্যয় পাচ্ছি, যেহেতু এটা প্রত্যয় যুক্ত ক্রিয়াপদ তাই এটাকে বলা হয় কৃদন্ত পদ। ঠিক আছে, আর কৃদন্ত পদের ঠিক আগেই যেই পদটা থাকে সেটাকে বলা হয় উপপদ। তাহলে এই জায়গাটা হচ্ছে পঙ্কেটা এখানে উপপদ। ঠিক আছে, তাহলে কৃদন্ত পদের আগে যে পদটা থাকে সেটাকে কি বলে? উপপদ। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে উপপদ বলে। ওকে, পরের প্রশ্নে যাওয়া যাক। আমাদের 9 নম্বর প্রশ্নটিতে রয়েছে, তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি? তাম্বুলিক শব্দের সমার্থক নয়, এই জায়গাটা আসলে বানানটা এটা হবে না, বানানটাতে দীর্ঘ ওকার হবে। হ্যাঁ দেখেন, এই যে তাম্বুল শব্দটা, এই তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান। তাম্বুল মানে কি? পান। পান বোঝেন তো? পান খাওয়া, খাওয়ার জিনিস, পান পাতা। তো দেখেন, তাম্বুলিক অর্থ হচ্ছে যে পানের ব্যবসা করে সে হচ্ছে তাম্বুলিক। তো তার মানে তাম্বুলিক শব্দের মানে হচ্ছে পান ব্যবসায়ী, এটা অবশ্যই সমার্থক, এটা সমার্থক। পর্ণকার, এই পর্ণ শব্দের অর্থ হচ্ছে পান। পর্ণকার মানে যে পানের ব্যবসা করে, তাহলে তাম্বুলিক মানে পানের ব্যবসায়ী, সুতরাং এটাও সমার্থক শব্দ। বারুই, বারুই শব্দের অর্থ হচ্ছে পান চাষী, তার মানে এটাও অনেকটা সমার্থক শব্দ। এর মধ্যে একটাই শব্দ আছে যার পানের সাথে কোনো সম্পর্ক নাই, সেটা হচ্ছে তামসিক। এই তামসিক হবে এখানে উত্তর, এটা তাম্বুলিক শব্দের সমার্থক নয়। তামসিক শব্দের অর্থ হচ্ছে মেঘাচ্ছন্ন বা অন্ধকারাচ্ছন্ন। এটাকে ভাঙলে যে তম শব্দটা পাই, তম মানে অন্ধকার। ঠিক আছে, তাহলে তাম্বুলিক শব্দের সমার্থক নয় এখানে তামসিক শব্দটা। আমাদের 10 নম্বর প্রশ্নটি রয়েছে, উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি জিনিসটা একটুখানি নতুন নতুন লাগছে, তাই না? তো এই জিনিসটা আসলে ধ্বনির উচ্চারণ সম্পর্কিত বিষয়। আমি একটা ছোট্ট ছকের মাধ্যমে ব্যাপারটা বোঝাতে চেষ্টা করছি, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। আমি আগে একটু স্বরধ্বনিগুলো লিখি। আমাদের যে 7টা স্বরধ্বনি আছে, আমরা লিখলাম আ, এই পাশে লিখব এ, ই, এই পাশে লিখব অ, ও, উ।
এখন খেয়াল করেন, আমাদের জিহ্বার উচ্চতা অনুসারে ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা কতটুকু উচ্চ থাকে তার ভিত্তিতে 4 ধরনের স্বরধ্বনি রয়েছে। আমরা এটাকেই যদি সুন্দর করে একটু সাজাই, হ্যাঁ, জিহ্বার উচ্চতা অনুসারে 4 ধরনের আমাদের স্বরধ্বনি। খেয়াল করেন, সবার উপরে যেটা আছে এই সময়টাতে ই উচ্চারণ করার সময়, উ উচ্চারণ করার সময় জিহ্বা সবচাইতে উচ্চ অবস্থানে থাকে, এটা হচ্ছে উচ্চ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে উচ্চ মধ্য, তারপরে যেটা আছে সেটা হচ্ছে নিম্ন মধ্য, আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে নিম্ন। এ হচ্ছে আমাদের জিহ্বার উচ্চতা অনুযায়ী 4 প্রকার ধ্বনি। ঠিক আছে, আমাদের কিন্তু আরেকটি বিসিএস এর প্রশ্ন এসেছিল যে কোন ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বা সবচেয়ে উচ্চ অবস্থানে থাকে। সবচেয়ে উচ্চ অবস্থানে থাকে রস্বই দীর্ঘ উচ্চারণের সময়। ঠিক আছে, আমাদের প্রশ্নে বলা হচ্ছে উচ্চ মধ্যের কথা। উচ্চ মধ্য, দেখেন উচ্চ মধ্য অবস্থানে থাকে কোন ধ্বনিগুলোর ক্ষেত্রে। উচ্চ মধ্যর লাইন আমরা দেখতে পাচ্ছি দুইটা, এ এবং ও। এই দুইটা ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা উচ্চ মধ্য অবস্থানে থাকে। তো উচ্চ মধ্যের ক্ষেত্রে উত্তর হবে এ অথবা ও। দেখেন অপশন আমাদের দুইটাই আছে, এ এবং ও দুইটাই আছে। এখন আমাদের বলছে উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি, সম্মুখ। তো খেয়াল করেন, এই যে এই লাইনটাকে বলা হয় সম্মুখ, এটাকে বলা হয় মধ্য, এটাকে বলা হয় পশ্চাৎ। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি উচ্চ মধ্য সম্মুখ কোনটা, সম্মুখের লাইনে এ আছে, তার মানে এ হবে আমাদের উত্তর। এই এ হচ্ছে উত্তর, উচ্চ মধ্য সম্মুখ। যদি উচ্চ মধ্য পশ্চাৎ বলতো তাহলে উত্তর হতো ও। কথা কি বোঝা গেছে? তাহলে উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি, এখানে উত্তর হবে এ। এই জিনিসটা ধ্বনি ও বর্ণের আরো বিস্তারিত ক্লাস করলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন, আরো বিস্তারিতভাবে বোঝা হয়ে যেত। তো এই বিস্তারিতভাবে বোঝার জন্য আপনারা চাইলে আমার কোর্সে ভর্তি হতে পারেন। বর্তমানে বাংলা ব্যাকরণ ও সাহিত্যের একটি পূর্ণাঙ্গ কোর্সে আমরা ভর্তি নিচ্ছি, যে কোর্সটিতে 50টি ক্লাস থাকবে, 15টি পরীক্ষা থাকবে, এবং এই একটা কোর্স করলে আপনার যত চাকরির পরীক্ষা আছে সকল চাকরির পরীক্ষার বাংলা ব্যাকরণ ও সাহিত্যের পূর্ণাঙ্গ সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এই কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য কিছুই না, সিম্পলি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 01511527124 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু একটা মেসেজ করতে হবে যে আমি সবুজ স্যারের কোর্সে ভর্তি হতে চাই। 01511527124 এখানে হোয়াটসঅ্যাপ করলেই হবে। তাহলে বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের পূর্ণাঙ্গ কোর্স, এক কোর্সেই সকল প্রস্তুতি। ওকে, চলেন পরের প্রশ্নটাতে যাই। পরের প্রশ্নে বলা হচ্ছে সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে, এই বাক্যে কয়টি ভুল আছে? খেয়াল করে দেখেন, প্রথমে আসে সুনামি। আচ্ছা, সুনামি হচ্ছে একটা জাপানি শব্দ। আমরা জানি বিদেশি শব্দে কখনো দীর্ঘইকার ব্যবহৃত হয় না, তার মানে এটাতে আসলে রস্বই হওয়ার দরকার ছিল, তবে এটা ভুল। তাণ্ডব, তাণ্ডব একটা তৎসম শব্দ। আমরা জানি তৎসম শব্দের ক্ষেত্রে ট বর্গের বর্ণের সঙ্গে মূর্ধন্য ন বসে। তো এখানে যেহেতু ড আছে, এখানে মূর্ধন্য নয় ড হওয়ার কথা ছিল, দন্ত ন দিয়েছে, তবে এটাও ভুল। এরপরে আছে সর্বশান্ত। খেয়াল করে দেখেন, সর্বশান্ত বানানটা আসলে এই শান্ত, এখানে এই শান্ত বোঝাচ্ছে না। সর্বশান্ত শব্দটাকে ভাঙলে কি হয় জানেন? এটার সন্ধি বিচ্ছেদ করলে হয় সর্বস্ব যোগ অন্ত। অন্ত মানে শেষ, মানে যার সর্বস্ব শেষ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, তাকে বলা হয় সর্বশান্ত। তো এই শব্দটার শুদ্ধ বানান হচ্ছে এই রকম, সর্বশান্ত। ঠিক আছে, তার মানে এই বানানটা ভুল আছে। তাহলে আমাদের এখানে 3টা বানানের ভুল আছে, সুনামি, তাণ্ডব এবং সর্বশান্ত। উত্তর হবে 3টি। চলেন পরের প্রশ্নে যাই। 12 নম্বর প্রশ্নটি রয়েছে, তোমার নাম কি? এখানে কি কোন প্রকারের শব্দ? খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমাদের বাংলায় কি রয়েছে 2 রকম, একটা কয় রস্বই কি আর একটা কয় দীর্ঘই কি। তো এই কয় রস্বই কি এটা সবসময় অব্যয় পদ, যেখানেই ব্যবহৃত হোক কয় রস্বই কি সবসময় অব্যয় পদ। আর কয় দীর্ঘই কি এটা কখনো সর্বনাম রূপে ব্যবহৃত হতে পারে, আবার কখনো বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে। তো এখানে আমাদের বলছে এই তোমার নাম কি, এখানে কি কোন প্রকারের শব্দ। তো যেহেতু এখানে একটা প্রশ্নবাচক বাক্য দিয়েছে, তা আমি এই জায়গাটাতেই থাকতে চাই। মনে রাখবেন, কি যদি কখনো প্রশ্নসূচক বাক্যে ব্যবহৃত হয় বা প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়, প্রশ্ন করার জন্য যদি ব্যবহৃত হয় তখন সেই কিটা সর্বনাম পদ হয়। তো তোমার নাম কি এই বাক্যে এই কিটা প্রশ্ন করার জন্য ব্যবহৃত হচ্ছে, সেই কারণে এখানে উত্তর হবে সর্বনাম। কথা ক্লিয়ার? এবার 13 নম্বরে যায়। 13 নম্বরে বলছে তোমার তো, এবার 13 নম্বরে যায়। 13 নম্বরে বলছে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, তার আগে বলি এখানে অব্যয় কোনটা।
তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, দেখেন তুমি হচ্ছে সর্বনাম, ভারী একটা বিশেষণ, সুন্দর একটা বিশেষণ, ছবি হচ্ছে বিশেষ্য, আর আঁকো হচ্ছে ক্রিয়া। এখানে এই তো হচ্ছে অব্যয়, ঠিক আছে? তো এই তোটা কোন অব্যয়? খেয়াল করে দেখেন এই বাক্যের এই তো বাদ দিলেও কিন্তু বাক্যটা হয়। যদি বলি তুমি ভারী সুন্দর ছবি আঁকো, বাক্যটা হয় না? হচ্ছে তো। তো তার মানে এই বাক্যে এই তোটার কিন্তু খুব বেশি প্রয়োজন নাই। এই বাক্যটাতে এই তো ব্যবহৃত হচ্ছে শুধু বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য, তাছাড়া এই বাক্যে কিন্তু তো এর কোনো প্রয়োজন নাই। যদি বলি তুমি ভারী সুন্দর ছবি আঁকো তাহলেই হচ্ছে। তার মানে এই বাক্যের সঙ্গে কিন্তু এই তো এর বিশেষ কোনো সম্পর্ক নাই। এই রকম যে সকল অব্যয় বাক্যের সাথে সরাসরি সম্পৃক্ত না, বাক্যের জন্য এটা অপরিহার্য না, শুধু বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য বা মনের ভাব উচ্ছ্বাস প্রকাশের জন্য ব্যবহার করা হয়, সেইগুলোকে বলা হয় হচ্ছে অনন্যয়ী অব্যয়। খেয়াল করেন অনন্যয়ীকে ভাঙলে হয় অন যুক্ত অন্যয় যুক্ত ই। অন্যয় মানে হচ্ছে সম্পর্ক, অন মানে না, মানে যার সম্পর্ক নাই, বাক্যের সাথে যেই পদের সরাসরি সম্পর্ক নাই সেটাই হচ্ছে অনন্যয়ী অব্যয় পদ। ঠিক আছে? এরকম আরো হতে পারে, যেমন যদি বলি বাহ কি চমৎকার পাখি, এই যে বাহ, এই বাহ না বললেও কিন্তু বাক্যটা হয় কি চমৎকার পাখি হয়, কিন্তু মনের ভাব বা উচ্ছ্বাস প্রকাশের জন্য আমরা বাহটাকে যুক্ত করে দিচ্ছি। এইরকম ভাবে যে সকল অব্যয় না হলেও বাক্যটা চলে, যে সকল অব্যয় না হলেও না থাকলেও বাক্যটা হয়, শুধু আমরা মনের ভাব বা উচ্ছ্বাস প্রকাশের জন্য বা বাক্যকে সুন্দর করার জন্য অব্যয়টা ব্যবহার করি, সেইগুলোকে বলা হয় অনন্যয়ী অব্যয়। ওকে, 14 নম্বর প্রশ্ন বলছে আরবি কলম শব্দটি কলমস শব্দটি থেকে এসেছে। এই কলমস কোন ভাষার শব্দ? এটা মুখস্থের জিনিস। কলমস হচ্ছে একটি গ্রিক শব্দ। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। 15 নম্বর প্রশ্নটাতে খেয়াল করে দেখেন, এখানে বানান থেকে একটা প্রশ্ন এসেছে, শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? শুদ্ধ বানানের গুচ্ছ বলতে বোঝাচ্ছে যে কোন অপশনটাতে সবগুলো বানানই শুদ্ধ রয়েছে। খেয়াল করে দেখেন এখানে আমরা একটা বানান দেখলে এটার উত্তর করে ফেলতে পারি, সেটা হচ্ছে শিরশ্ছেদ। হ্যাঁ, শিরশ্ছেদ শব্দের শুদ্ধ বানান হচ্ছে এটাই, শিরশ্ছেদ। এটাই হচ্ছে আমাদের শিরশ্ছেদ শব্দের শুদ্ধ বানান। এটা বিসর্গ সন্ধির নিয়মে গঠিত শব্দ। তার মানে শিরচ্ছেদ এই বানানটা ভুল আছে, শিরচ্ছেদ বিসর্গ দিয়ে এই বানানটাও ভুল আছে, শিরচ্ছেদ এটাও ভুল আছে। তো তার মানে দেখতে পাচ্ছি এই একটা অপশনে শিরচ্ছেদ বানানটা শুদ্ধ আছে, বাকিগুলোতে ভুল। তার মানে অন্যগুলোতে উত্তর হওয়ার কোনো সুযোগই নাই, উত্তর হবে এইটা। ঠিক আছে? আবার এখানে আছে দরিদ্রতা, দরিদ্রটাও সঠিক। দরিদ্র সম্পর্কিত 3টি বানান শুদ্ধ, একটা হচ্ছে দরিদ্র, একটা হচ্ছে দারিদ্র যেটা শেষে জ ফলা থাকে, আর একটা হচ্ছে দরিদ্রতা। এছাড়া দরিদ্র সম্পর্কিত বাকি সকল বানানই ভুল। ঠিক আছে? তো আসেন, আর সমীচীন বানানে পরপর 2টা দীর্ঘইকার হয়। এবার 16 নম্বর প্রশ্নে যাই। দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা? দুর্দিনের দিনলিপি এটা মুখস্থ জিনিস, এটা লেখা হয়েছে আবুল ফজল লিখেছেন এই স্মৃতিগ্রন্থটি। পরের প্রশ্নে যাই। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? আখতারুজ্জামান ইলিয়াস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন লেখক আমাদের পরীক্ষার জন্য। আখতারুজ্জামান ইলিয়াসের 2টি উপন্যাস, এবং এই 2টি উপন্যাসই পরীক্ষায় খুব আসে, খোয়াবনামা এবং চিলেকোঠার সেপাই, তাই না? তো দেখেন আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেছিলেন গাইবান্ধাতে। উত্তর হবে ক। আমরা এবার চলে যাব 18 নম্বর প্রশ্নে। আমাদের 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতাকে। এটা বিখ্যাত একটা কাব্যগ্রন্থ বুক তার বাংলাদেশের হৃদয়। যিনি লিখেছেন তিনি লিখেছিলেন উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। কে লিখেছিলেন? লিখেছিলেন শামসুর রহমান। তো উত্তর হবে শামসুর রহমান। খেয়াল করেন 19 নম্বর বলা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দটা কোন ছন্দকে নিরীক্ষা করে প্রবর্তন করা হয়েছে? এই অমিত্রাক্ষর ছন্দটা এসেছে অক্ষরবৃত্ত ছন্দ থেকে, এটা হবে উত্তর। ঠিক আছে? আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত অনেকগুলো জিনিস বাংলা সাহিত্যে নতুন দিয়েছেন। তিনি সনেট দিয়েছেন, অমিত্রাক্ষর ছন্দ দিয়েছেন, প্রথম পত্রকাব্য লিখেছেন, প্রথম সার্থক মহাকাব্য লিখেছেন, প্রথম সার্থক নাটক লিখেছেন, অনেক কিছু। তো তার মধ্যে এটাও একটা, অমিত্রাক্ষর ছন্দটা প্রবর্তন করেছেন মধুসূদন দত্ত অক্ষরবৃত্ত ছন্দ থেকে নিয়ে। এবার দেখেন 20 নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? বিভূতিভূষণ বানানটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবেন। হ্যাঁ, বিভূতিভূষণের 2টাই দীর্ঘকার হয়। যা বিভূতিভূষণের গল্পগ্রন্থ নয় কোনটি? মজার ব্যাপার হচ্ছে এই 4টা অপশনেই বিভূতিভূষণের লেখাই দেওয়া আছে, সবগুলোই বিভূতিভূষণের সাহিত্য। ঠিক আছে? তবে এর মধ্যে একটা আছে উপন্যাস, সেটা হচ্ছে ইছামতি। এই ইছামতি হচ্ছে উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। তো বাকিগুলো সবগুলো হচ্ছে
গল্পগ্রন্থ। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ 9 কোনটি? এটা হবে ইছামতি। ইছামতি হচ্ছে উপন্যাস, বাকিগুলো গল্পগ্রন্থ। আমাদের পরের প্রশ্নটি আছে, আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? আমার পথ এই প্রবন্ধটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের বাংলাদেশে এই মুহূর্তে ইন্টারমিডিয়েটের কিন্তু পাঠ্য রয়েছে। আমার পথ প্রবন্ধটি এটি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গ্রন্থ, যেটার নাম হচ্ছে রুদ্রমঙ্গল। রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে। 22 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছেন? তপবন প্রেমিক বলেছেন একজন বিখ্যাত লেখক বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। তিনি বনের কাছে ফিরে যেতে চেয়েছিলেন। কে? তিনি হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তো মোতাহের হোসেন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে তপবন প্রেমিক বলেছিলেন জীবন ও বৃক্ষ এই প্রবন্ধে। আমরা 23 নম্বর প্রশ্নে যাই। 23 নম্বর প্রশ্ন যেটা বলছে, আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। সেখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝেছেন? এই প্রশ্নটা এই মুহূর্তে খুবই অপ্রাসঙ্গিক। এখন আমরা জানি এই প্রশ্নটা আসবে না, তারপর আমি উত্তর দিয়ে দিই। এটার উত্তর হবে হচ্ছে শেখ কামালকে। 24 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন? একটা জিনিস মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মানে বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প, কারণ বাংলা সাহিত্যে ছোট গল্পের প্রবর্তক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কোন ছোট গল্পটার মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন? তার রচিত এবং প্রকাশিত প্রথম ছোট গল্প কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্পটির নাম হচ্ছে ভিখারিণী। প্রথম ছোট গল্পটির নাম হচ্ছে ভিখারিণী। দেখেন, এই ভিখারিণী ছোট গল্পটা 1877 সালে রচিত হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর 1877 সালে কত বছর বয়সী ছিলেন? তার জন্ম হয়েছিল 1861 সালে। তার মানে অবশ্যই ভিখারিণী যখন রচনা করেন তখন তার বয়স ছিল 16 বছর। উত্তর হবে 16 বছর। এরপর বলা হচ্ছে, মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? হিন্দু মুসলমানের বিরোধ নিয়ে মীর মশাররফ হোসেন কোনটি লিখেছেন? উত্তর হবে গো জীবন। গো জীবন সম্পর্কে একটু বলি। গো জীবন এই লেখাটাতে মীর মশাররফ হোসেন আসলে বলেছেন যে, যেহেতু গরু কৃষি কাজে খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণে গরু হত্যা না করাই ভালো। অর্থাৎ গরু হত্যার বিরুদ্ধে অবস্থান করেছেন, যেটা হিন্দুদের পক্ষে চলে গেছে। হিন্দুরা তো গরু হত্যা করতে চায় না, গো হত্যা মহাপাপ মনে করে। তো এই জায়গাটাতে এই গো জীবন লেখাটার জন্য কিন্তু মীর মশাররফ হোসেনকে সেই সময় ব্যাপক বিপদে পড়তে হয়েছে। আলেম ওলামারা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন। তিনি একটা সময় পর্যন্ত শক্তপোক্ত হয়ে তার মতের পক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আর পারেননি। পরবর্তীতে গো জীবনটাকে তিনি আর বাজারে রাখতে পারেন নাই। তো এইটাই হচ্ছে সেই লেখা যেখানে হিন্দু এবং মুসলমানের বিরোধ নিয়ে লেখা হয়েছিল। ওকে, চলেন পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে, তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু, এই কবিতাংশটির রচয়িতাকে? এটা বিখ্যাত একটা লাইন, তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু। এটা ঈশ্বরচন্দ্র গুপ্ত লিখেছেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত এরকম আরো অনেক বিখ্যাত বিখ্যাত চরণ লিখেছেন। যেমন তার আরেকটি বিখ্যাত চরণ হচ্ছে, দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া। এটাও কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা। তো চলে যাই পরের প্রশ্নে। শচীশ, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? এটা মুখস্থের জিনিস, এটা হচ্ছে চতুরঙ্গ উপন্যাসের চরিত্র। 28 নম্বর বলা হচ্ছে, বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতাকে? মুখস্থ জিনিস, এটা লিখেছেন বিনয় ঘোষ। পরের প্রশ্নে যাই। আমাদের 29 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? গদ্য তো ছিল আগে থেকেই, কিন্তু গদ্যকে সাহিত্যে প্রথম কে ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পেরেছেন? তিনি হচ্ছেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই কারণেই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক। তো প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 30 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? কবি জৈনুদ্দিন জঙ্গনামা লিখেছেন। জঙ্গনামা মানে হচ্ছে যুদ্ধ কাব্য। তার লেখা যে কাব্যগ্রন্থটা সেটার নাম হচ্ছে রসুল বিজয়। এই রসুল বিজয়টা জৈনুদ্দিনের লেখা। পরের প্রশ্নটা দেখেন, নিচের কোনজন যুদ্ধ কাব্যের রচয়িতা নন? যুদ্ধ কাব্য মানে কি, যেটাকে আমরা জঙ্গনামা বলি। তো যুদ্ধ কাব্য কে লেখেননি? আমাদের 4টি অপশন। এর মধ্যে প্রথমে আছে দৌলতুজির বাহরাম খান। হ্যাঁ, দৌলতুজির বাহরাম খান কিন্তু যুদ্ধ কাব্য লিখেছেন রসুল বিজয় বা মুকতুল হোসেন নামে। সাবির ঈদ খান, ইনিও কিন্তু রসুল বিজয় নামে লিখেছেন। সৈয়দ সুলতান, ইনিও রসুল বিজয় নামে লিখেছেন। সাবির ঈদ খান আরও লিখেছেন হানিফা কয়রাপরি, ঠিক আছে না? তো এই 3জনই কিন্তু লিখেছেন। তো একজন আছেন যিনি যুদ্ধকাব্য লেখেননি, তিনি হচ্ছেন সৈয়দ নুরুদ্দিন। অর্থাৎ উত্তর হবে সৈয়দ নুরুদ্দিন।
আমাদের 32 নম্বর প্রশ্নটি হচ্ছে চর্যাপদের তিব্বতী অনুবাদ কে প্রকাশ করেন? চর্যাপদের তিব্বতী অনুবাদ কে প্রকাশ করেন? চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেছিলেন যে, তার নাম হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি। বাকি যারা আছেন তারা কেউ চর্যাপদের সাথে ওইভাবে যুক্ত নন, তো এখানে উত্তর হবে প্রবোধচন্দ্র বাগচি। 33 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং খুবই মজার প্রশ্ন। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে রচনা করেন? বাংলা ভাষার ব্যাকরণ মনে রাখবেন, যদি বলে বাংলা ভাষার ব্যাকরণ কে রচনা করেন, তাহলে তার উত্তর হবে মানুয়েল দা আসুমসাউ। ঠিক আছে, কিন্তু যদি বলা হয় প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ কে রচনা করেন, প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ কে রচনা করেন, তিনি হবেন নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। কারণ মানুয়েল দা আসুমসাউ বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন, তার একটি অভিধান ছিল, সেই অভিধানের ভূমিকা অংশে, অর্থাৎ আলাদা কোনো গ্রন্থ হিসেবে না। তাই বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লিখেছিলেন মানুয়েল দা আসুমসাউ। তবে যদি বলে প্রথম ব্যাকরণ গ্রন্থকে লিখেছিলেন বাংলা ভাষার, তিনি হচ্ছেন নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। তিনি প্রথম বাংলা ব্যাকরণটা গ্রন্থ আকারে লিখেছিলেন। তবে মজার ব্যাপার হচ্ছে সেটা বাংলা ভাষায় ছিল না। ঠিক আছে, যদি বলে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কে রচনা করেন, বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন, কথাটা বুঝেন, বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন, তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় বাংলা ভাষায় বাংলা বর্ণ দিয়ে লিখেছিলেন। তাহলে আমি আবার বলছি, তিনটা তথ্য মনে রাখবেন। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ প্রথম লিখেন মানুয়েল দা আসুমসাউ, কিন্তু প্রথম বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থ লেখেন নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। আর বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লেখেন রাজা রামমোহন রায়, গৌড়ীয় ব্যাকরণ। আমাদের 34 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? আমরা জানি প্যারীচাঁদ মিত্রের এই আলালের ঘরের দুলাল, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম বাংলা উপন্যাস, যদি এটা কিন্তু সার্থক না। প্রথম সার্থক বাংলা উপন্যাস লিখেছিলেন বঙ্কিমচন্দ্র, যেটার নাম ছিল হচ্ছে দুর্গেশ নন্দিনী। তবে প্রথম বাংলা উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল, এটা প্রকাশিত হয়েছিল গ্রন্থাকারে প্রথম 1858 সালে। দেখেন, যেহেতু প্যারীচাঁদ মিত্রই প্রথম বাংলা উপন্যাসটা লিখেছিলেন, সেই কারণে প্যারীচাঁদ মিত্রকে বলা হয় বাংলা উপন্যাস সাহিত্যের পথিকৃৎ বলা হয় প্যারীচাঁদ মিত্রকে। তবে যদি বলা হয় বাংলা উপন্যাসের জনককে, তখন কিন্তু আবার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 35 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও। এই মন্তব্যটি কোন ভাষা চিন্তকের মুখস্থের জিনিস? এটার উত্তর হবে সুকুমার সেন। এই ছিল আমাদের 45তম বিশেষ প্রিলিমিনারির প্রশ্নপত্র বিশ্লেষণ এবং সমাধান। আশা করি সামনের দিনগুলোতে আমরা আরো এরকম বিশেষ পরীক্ষা, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করব আমাদের এই বানান আন্দোলন ইউটিউব চ্যানেলে। সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।